হলের ভেতরে যে লেট গেটে যে খাতাটাতে সাইন করতে হয় সেই খাতাটার নাম বেশ্যা খাতা, আপনারা জানেন? আমরা যেহেতু সামনে ছিলাম, পরিচিত চেহারা হয়ে গেছি, আমরা তো একটা বড় থ্রেট হয়ে গেছি। পুরো জিনিসটা থেকে তো নারীদেরকে হাওয়া করে দেওয়া হয়েছে জাস্ট 5ই আগস্টের পরেই। ভালো নারী খারাপ নারী এই যে একটা নির্মাণ করা হয়েছে, এটা তো একটা পুরুষতান্ত্রিক প্রজেক্ট। 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়টা শান্ত হয়নি, কারণ আসলে এই যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে কে আসলে ক্ষমতাবান আসলে সেইটা বোধহয় সেটা কোনো ফয়সালা হয়নি। এরকম একটা ঘটনাই যথেষ্ট সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকের মর্যাদাকে শেষ করে দেওয়ার জন্য এবং ছাত্র শিক্ষক সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। যারা এই শিক্ষকদের সেফগার্ড দেওয়ার কথা যাদের, তারা কেউ এগিয়ে আসেননি, তারা কেউ ভূমিকা রাখেননি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আশাটা অনেক বেশি ছিল। শিক্ষার্থীরা যারা অভ্যুত্থানের সামনে ছিল তাদেরকে আমরা মনে করেছিলাম যে এই লড়াইটাতে আমরা তাদেরকে পাশে পাবো, কিন্তু আমরা দেখলাম যে সবাই আসলে ক্ষমতাই চায়। আগে ছিল যে আওয়ামী লীগ করলে আপনি শিক্ষক হতে পারবেন, এখন হচ্ছে আওয়ামী লীগ করেন না এটা প্রমাণ করতে হবে এবং হয় আপনাকে বিএনপি অথবা জামাতের ইয়ে নিয়ে আসতে হবে। তারা তাদের খুব ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ এবং খুব শর্ট টার্ম গোলের জন্য তারা দেশের শিক্ষাঙ্গনকে ভয়াবহ বিপদে ফেলেছেন। চর্চার স্টুডিওতে স্বাগত। আজ আমাদের অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। সামিনা লুৎফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই একটা খুবই উত্তেজনাপূর্ণ একটা গ্রাউন্ড হিসেবে আছে, বিশেষত 2024-এর জুলাই পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত সেভাবে আসলে শীতল হয়নি বলা যায় ক্যাম্পাসটা এখনো পুরোপুরি। সর্বশেষ ডাকসু নিয়ে বেশ কিছু সর্বমিত্র চাকমা তিনি হচ্ছে পদত্যাগ করলেন বা করলেন না, এটা নিয়েও এখনো ডিবেট চলছে আসলে। এবং যে ঘটনাকে কেন্দ্র করে যে উচ্ছেদ চালানো, তিনি অনেকদিন ধরেই আসলে ডাকসু বিতর্কিত হচ্ছিল, তারপর শিশুদের কান ধরে উঠবস করানো, এটাকে কেন্দ্র করে একটা জায়গায় গেল। তো এই যে জায়গাটা, এই সিচুয়েশনটাতে আসলে হচ্ছে শিক্ষকরা এই জায়গাটাকে কিভাবে দেখছেন? শিক্ষক বলে শুধু না, যে কোনো সাধারণ নাগরিকই চিন্তা করবেন যে আমার নাগরিক অধিকারের সীমাটা কতটুকু, আমি কি পুলিশ হয়ে উঠতে পারি কিনা। সেই সুযোগ আসলে ডাকসুর নির্বাচিত হয়েছি বলেই আমি সেটা করতে পারি না। এবং এটা যে কোনো অন্য নাগরিকের ক্ষেত্রে, আর এটা যখন শিশুদের প্রসঙ্গ তখন বিষয়টা আরও অনেক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে। এবং উনি যে কাজগুলো করেছেন এর আগেও কোনো শিক্ষকরা সেটার ব্যাপারে সমালোচনা করেছেন, এবং সমালোচনা হয়তো ফেসবুকে ব্যক্তিগতভাবে সমালোচনা করলেও আমরা দেখেছি যে একটা বিরাট বাহিনী ঝাঁপিয়ে পড়ে এই বিষয়গুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেন এবং সবসময় বলতে থাকেন যে এটা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়। কিন্তু অন্য নাগরিকদেরকে শাস্তি দিয়ে, যে শাস্তিদের অধিকার ওনাদের নেই, এখতিয়ার নেই, এবং ডাকসু কোনোভাবেই প্রশাসনের ওই অংশের দায়িত্বে নেই যে অংশ এরকমটা করতে পারেন। তারপরেও যদি প্রশাসন উচ্ছেদ করতে চায়, সে অভিযান চালানোর আগেও তাদের কিন্তু সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করতে হয় যাতে আইন ভঙ্গ না হয়। কারণ আপনি আরেকজন ব্যক্তির জীবনের উপরে, তার জীবিকার উপরে যখন চড়াও হচ্ছেন, তখন সেটা মানে ডিউ প্রসেসের মধ্যে দিয়ে হতে হয়। কেউ কেউ করতে পারবেন, তার এখতিয়ার যাদের আছে তারা করতে পারেন, কিন্তু শিক্ষার্থীরা শুধু তারা নির্বাচিত হয়েছেন বলে এখতিয়ার তাদের নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মানবিক এবং নৈতিকতার জায়গা থেকে, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু আশা করি, সারা বাংলাদেশের মানুষই আশা করে, এবং তারা অন্তত আশা করে যে এই ধরনের বৈষম্য কেন তৈরি হয়, যে ধরা যাক ছিন্নমূল মানুষদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে থাকতে হয়, কিংবা সেখানে শুয়ে থাকতে হচ্ছে, সেখানে ছোটোখাটো ড্রাগ পেডলিং করতে হচ্ছে, এবং আরও যে সমস্ত ছোট ব্যবসায়ী যাদেরকে তারা উচ্ছেদ করেছেন, সেই উচ্ছেদের তো একটা পলিটিক্যাল ইকোনমি আছে। সেই পলিটিক্যাল ইকোনমিটা তারা কেউ এটার ভেতরে খুঁজে দেখলেন না। তাদের একজন রিসার্চ সম্পাদক আছেন, গবেষণা বিষয়ক সম্পাদক আছেন, আরও অনেকগুলো পদের মানুষ আছেন যাদের পক্ষে সম্ভব ছিল এগুলোর পেছনের কারণ বা ভেতরের কারণ খতিয়ে দেখার। কারণ আমি যতটুকু বুঝি, আপনি যদি ড্রাগের সাম্রাজ্য চালান, আপনার যদি আপনার অনেক টাকা থাকার কথা, আপনি একজন মাফিয়া, আপনি তো আর টিএসসির বারান্দায় ঘুমিয়ে থাকবেন না যাকে উঠিয়ে দেওয়া হচ্ছে বা যাকে মারার ভিডিও আমরা দেখেছি।
তো এই মানুষগুলো কেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তারা কোত্থেকে উচ্ছেদ হয়ে এসেছে, বা কেন এখানেই তার একমাত্র জায়গা যেখানে সেটা করতে পারছে? আমরা জানি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে মানে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ইনভিজিবল বা অদৃশ্য খাত হচ্ছে ইনফর্মাল সেক্টর, এবং এই ইনফর্মাল সেক্টর অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক খাতে যারা নানান রকম উদ্যোক্তা হিসেবে হাজির আছেন, তারাই কিন্তু এই ইকোনমির একটা অন্যতম স্তম্ভ। এবং সেই জায়গাটাতে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে, ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ আছে, আরও অনেক অনেক সেন্টার আছে বিশ্ববিদ্যালয়ে। তাদের সাথে মিলে ডাকসু এদেরকে নিয়ে গবেষণা করে দেখতে পারতো যে এরা কেন এখানে আসছে বা এর কি একটা সমাধান হতে পারে। কারণ অনানুষ্ঠানিক খাতকে যদি আপনি অনানুষ্ঠানিক খাতে অনানুষ্ঠানিকভাবে ছেড়ে রাখেন, তাহলে যেটা হয়, যারা ক্ষমতাসীন হয় তারা কিন্তু চাঁদাবাজি করে। চাঁদাবাজিটা তো অনানুষ্ঠানিক খাতকে এক ধরনের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া, তাই তো? এই লাইসেন্সটা ব্যক্তি বা একটা দল বা একটা গ্রুপের কাছে না রেখে যদি আপনি এটাকে আনুষ্ঠানিকীকরণ করতে পারেন, আপনি যদি, তাহলে এখান থেকে কিন্তু রাজস্ব আয়ের সুযোগ আছে। এমনকি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা খুবই অসাধারণ কমিউনিটি লিংক প্রোগ্রাম তৈরি করতে পারে, যে লিংক প্রোগ্রাম আসলে পৃথিবীর বহু দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথেই আসলে হচ্ছে কমিউনিটি লিংকের ইস্যুটা অনেকভাবে জড়িত। এই ভূমির প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে, সেই অর্থে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং এ ধরনের উদাহরণ আসলে বিশ্বের বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে আছে, যেখানে আশেপাশে যদি সামাজিক যারা বসবাস করছেন, কমিউনিটিতে যারা আছেন, তাদের যদি জীবন মান খুব নিচে থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়টা ধরা গেল খুব একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনেক পড়লোকের ছেলেমেয়েরা ওখানে পড়তে আসেন, সেখানে কিন্তু কমিউনিটিতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হতেই পারে। এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয় কমিউনিটির সাথে নানান রকম সংঘাতকে অ্যাভয়েড করার জন্য এরকম প্রচুর এক্সাম্পল আছে, যেখানে বিশ্ববিদ্যালয় নিজে উদ্যোগী হয়ে কমিউনিটির সাথে সম্পর্ক তৈরি করেছে, যে সম্পর্কের কারণে তার সিকিউরিটি যেমন মেনটেন হচ্ছে, কমিউনিটি তেমন একইভাবে তাদের কাজের জায়গা তৈরি হচ্ছে, তাদের ব্যবসার ক্ষেত্রে তারা নানানভাবে যোগাযোগ করতে পারছেন, এবং এটা ইনোভেশন হচ্ছে। এবং এই ইনোভেশনগুলো তো সমাজের জন্য জরুরি, সেটা রাস্তাটা দেখানো দরকার ছিল। এই জায়গাটাতে আসলে যে প্রশ্নটা আসে স্বাভাবিকভাবে, যে জুলাই আন্দোলনের পিরিয়ডটাতে বা তার পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে বারবারই একটা ভাষ্য আমরা বারবার সামনে এসেছে, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে। সেটা হলো যে গণরুম কালচার বন্ধ করতে হবে, অর্থাৎ যে বল প্রয়োগের যেই সংস্কৃতিটা ছিল সেই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। তারপরে নির্বাচিত একটা শিক্ষার্থী প্রতিনিধি তারা নির্বাচন করলো, নির্বাচন করার পরে এই যে কাণ্ডগুলো হলো, এটা কি সমভাবে বল প্রয়োগের সংস্কৃতিরই প্রলম্বন না? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আর একটা ক্ষমতা দেখানোর জায়গা, আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে এটা হচ্ছে অলমোস্ট প্রাণী জগতে এগুলো খুব কমন ঘটনা, মার্কিং দ্য টেরিটরি। এই যে মার্ক করছেন ওনারা, এবং এই টেরিটরি মার্কিং এর এই মানে প্রচেষ্টার মধ্যে এত মাসল পাওয়ার আছে। আমি গতকালকেই বোধহয় একটা ভিডিও দেখছিলাম, যেখানে অন্য আরেকজন ডাকসু সদস্য সম্ভবত, বা কেউ একজন আরো বড় কেউ সম্পাদক, একজন ব্যক্তি যিনি পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে একটা চড় মারলেন। এবং ওই ব্যক্তি বলছেন ভিডিওতে যে উনি স্বীকার করছেন যে উনি অন্যায় করেছেন। এখন অন্যায়টা হচ্ছে একজন, আমি যেটা পরে মানে ওই কমেন্ট সেকশন পড়ে বুঝতে পারলাম যে প্রবাবলি কোনো একটা যৌন নিপীড়নের ঘটনা, রিকশায় কাউকে হেনস্থা করেছেন, ডাকসু তাকে ধরেছে এবং তাকে সরাসরি শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, এবং এটার ভিডিও আছে, এবং এটা ডাকসু একজন সদস্য বা সম্পাদকদের কেউ একজন করছেন। এটা যদি সত্যি হয়, তার মানে হচ্ছে ওনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এবং এই পরিস্থিতির সাথে আগের পরিস্থিতির যে পেশি শক্তি ব্যবহার করার এবং অন্যের অধিকারকে খর্ব করে নিজের ক্ষমতা জাহির করা, এই জায়গা থেকে তো কোথাও পরিবর্তন হয় নাই, সংস্কৃতিতে কোনো পরিবর্তন। তাহলে ছাত্রলীগকে রিপ্লেস করলো আসলে ডাকসু, এরকমই লাগছে দেখতে এখন, এরকমই লাগছে। কিন্তু আমি যখন যেহেতু এটা বলছি, সেই মুহূর্ত থেকে কিন্তু এই চিন্তাটা রেখে বলছি যে এটা যখন আপনারা প্রচার করবেন, আমার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে অনলাইনে মব হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিকার আপনি বহুবার হয়েছেন, এবং ধরেন তখন বলা হবে যে আমি ভবঘুরেদেরকে আশ্রয় দিই না কেন, কিংবা আমি মাদক কারবারের সাথে যুক্ত ইত্যাদি। তো এই যে ধরেন সেম ঘটনা যেটা ছাত্রলীগও করত, যখনই তাদের বিষয়ে কোনো কিছু আসতো, তখন একেবারে এইভাবে অ্যাটাক, মানে সমালোচনা নিতে একই জায়গায় থাকে।
এবং এটা শিক্ষকরা করছেন নাকি অন্য নাগরিকরা করছেন, এরা বাজ বিচার নেই। এটা একটা ভয়াবহ পরিমাণ বুলিংয়ের জায়গায়ও চলে যায়। তার মানে তারা সব দিক থেকেই, যে জায়গাটা আপনি শুরুতে বলেছিলেন যে 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়টা শান্ত হয়নি, কারণ আসলে এই যে ক্ষমতার লড়াইয়ের মধ্যে কে আসলে ক্ষমতাবান আসলে সেইটা বোধহয় সেটা কোনো ফয়সালা হয়নি এখন, সেটার রেসটা এখনো চলছে। হ্যাঁ, সেটা চলছে এবং ওনারা প্রতি মুহূর্তেই প্রত্যেকে নিজের ক্ষমতা দেখানোর যে জায়গাটা এটার মধ্যে আছেন। এবং আমার কাছে মনে হয় যে তার সবচেয়ে বড় ভিকটিম বা শিকার হয়ে থাকছেন, আসলে থাকছেন না বলে বলে থাকছে ছাত্র শিক্ষক সম্পর্ক, দ্বিতীয় ভিকটিম শিক্ষকরা এবং ছাত্ররা। এই জায়গাটাতে আমি আসছি, সেটা হচ্ছে যে শিক্ষকদের শিক্ষার্থীদের যে সম্পর্ক শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে, এই জায়গার কি অবনমন ঘটছে বলে আপনি মনে করেন? আমি মনে করি বিশেষত আমরা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের লায়কা বশির এবং ASM মহসিন দুজনের বিষয়ে দেখলাম, এবং সেখানে খুব সিগনিফিকেন্টলি এটা ওনার বিরুদ্ধে, লায়কা বশির বিরুদ্ধে যে অভিযোগটা এলো যে তিনি আসলে হিজাব নেকাব এটা নিয়ে মন্তব্য করেছেন, ধর্মীয় অবমাননা ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রসঙ্গ এসেছে। কিন্তু আমরা যেই ভিডিওটি আমরা পেয়েছি অনলাইন এক্সামের ক্ষেত্রে, তিনি আসলে তার শিক্ষার্থীকে দেখতে চেয়েছেন, হ্যাঁ, একজন নারী শিক্ষার্থী, একজন নারী শিক্ষক। তো সেই জায়গাটাতে আসলে বাধাটি সেইভাবে থাকার কথা ছিল না, তিনি সেইভাবে বলেনও নি আমরা যতটুকু। কিন্তু এটাকে আসলে এই মাত্রায় নিয়ে যাওয়া হলে, এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষককে রেজিস্টার বিল্ডিং এর সামনে থেকে ধাওয়া দেওয়া, হ্যাঁ, তিনি পরে পালিয়ে বাঁচলেন বলা যায়, যে গাড়িতে উঠে। এই যে কাণ্ডগুলো, এবং এটা নিয়ে অনুতপ্ত হওয়া তো দূরের কথা, ডাকসুর যে সদস্য তিনি এখনো আছেন, সর্বমিত্র যদিও পদত্যাগ করেছেন কি করেননি সেটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে, কিন্তু তিনি যে আছেন এটা পরিষ্কার। এবং তার এক ধরনের বা ওই সময়টাতে যারা উপস্থিত ছিলেন, গতকাল আরেকটি আমরা দেখলাম প্রক্টর অফিসে প্রক্টরকে শাসানো হচ্ছে। তো এই যে ঘটনাগুলো একের পর এক যেগুলো ঘটছে, সেই জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মের কথা আপনি বললেন যে বুলিংয়ের ইস্যুটা সামনে চলে আসে, সেখানে আলটিমেটলি শিক্ষকদের শ্রেণীকক্ষে কি গণ্ডি এঁকে দেওয়া হচ্ছে যে এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না? সেই অবশ্যই শুধু শিক্ষকদের না, করা হচ্ছে, মানে শিক্ষার্থীরাও যারা ভিন্ন রাজনীতি করেন বা ভিন্ন মত আছে, ভিন্নভাবে দেখেন জিনিসগুলোকে, তাদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে অনেক বেশি সিলেক্টিভ জাস্টিসের সময় চলে এসেছে। আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে আমি আপনার পক্ষে থাকবো, এর বাইরে সহিষ্ণুতার কোনো জায়গা অবশিষ্ট নাই। আমি শুরুতে এটা বলেছিলাম যে যখন 5ই আগস্টের পর আমাদের যেহেতু একটা বড় ট্রাস্ট ভঙ্গ হয়েছিল, তাই না? ভঙ্গ হয়েছিল এই কারণে যে শিক্ষার্থীরা মারা যাচ্ছে, শিক্ষকরা তাদের পাশে দাঁড়ান নাই। যে 2-4 জন দাঁড়িয়েছিলাম আমরা, এ বাদে আর মানে বেশিরভাগ শিক্ষকই নিশ্চুপ ছিলেন অথবা শিক্ষার্থী হত্যাকাণ্ডের পক্ষে ছিলেন। এবং তারা যারা এই কাজগুলো করেছেন, তাদের সাথে যে শিক্ষার্থীরা এত কিছুর পরে, এত রক্ত পার হয়ে আবার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করার পরে, এত কিছুর পরে তারা যখন ক্যাম্পাসে ফেরত আসলো, তখন এই শিক্ষকদের সাথে তাদের সম্পর্কটা কি হবে সেটা একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল, সেটা একটা ট্রানজিশনাল জাস্টিসের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল। কোনো কোনো বিভাগে এটা হয়েছে, যেখানে বিভাগের শিক্ষকরা ছাত্রদের সাথে সামনাসামনি বসেছেন, কথা বলেছেন, ওদের অভিযোগ শুনেছেন, যে অভিযোগগুলো সত্য ছিল সেই অভিযোগগুলো মেনে নিয়েছেন। কোনো কোনো বিভাগে এটা হয়েছে, অনেক বেশিরভাগ বিভাগে এটা হয়নি। এবং এই যে হয়নি, তার ফলে শিক্ষকরা যারা হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তারা কোনো না কোনোভাবে বর্তমানে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদেরকে ধরে হলে বা যে কোনোভাবেই তারা টিকে গেছেন এবং তারা এই জিনিসটা রিজলভ করেননি। যেখানে রিজলভ করেননি সেখানে কিন্তু ছাত্র শিক্ষকের ওই ট্রাস্টের অভাব রয়েই গেছে, এবং এটা একটা ওভারঅল শিক্ষাঙ্গনে একটা বড় প্রভাব ফেলেছে। এবং আপনারা খেয়াল করবেন, শিক্ষকদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করতে বলা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানে একটা তদন্ত হতে পারে একটা অভিযোগের ভিত্তিতে, যেটা আপনি এশিয়া প্যাসিফিকের কথা বলছেন, পুরো প্রসেসটা এত ফ্লড ছিল ওইখানে, যেটা খুব পরিষ্কার যে প্রশাসনের কোনো ধরনের মেরুদণ্ডের কোনো দেখা আমরা পাইনি। তার মানে আমার কথা হচ্ছে, আমার শিক্ষার্থী আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন,
তার গণতান্ত্রিক অধিকার, তিনি আমার দ্বারা যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন বা আক্রান্ত বোধ করেন, উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই অভিযোগ তো প্রমাণ অপ্রমাণের বিষয় রয়েছে, উভয় পক্ষের কথা শুনতে হবে, তার দিক থেকে কি প্রমাণ আছে। আর আমি খালি বললাম যে আপনি এটা করেছেন, এটা তো ইটস নট এনাফ। একটা মানুষের জীবিকার প্রশ্ন, একটা মানুষের এত বছরের ক্যারিয়ারের প্রশ্ন। তো এই যে দুজন মানুষের চাকরি থেকে তাদের চাকরিচ্যুত করা হলো, পুরো প্রক্রিয়াটা ছিল এত ফ্লড। প্রথমত লাইকা বসির সম্পর্কে যেটা আপনি বললেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা কোনোভাবেই ধর্মের বিষয় ছিল না, এটা ছিল মূলত নিরাপত্তার প্রশ্নে। কারণ আমরা কিন্তু লাইকা বশিরের চাকরি যাওয়ার পরেও অন্তত এরকম 10-12টা ঘটনা দেখলাম যেখানে এই বোরখাকে ব্যবহার করে নানান রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে মানুষজন জড়িত হয়েছেন, তারা ধরা পড়েছেন এবং সেটা নিয়ে নানান রকম গন্ডগোল হচ্ছে। তার মানে এটা তো মানে কোনো নতুন কথা না বা অস্বাভাবিক কথা না যে এই পোশাকটাকে ব্যবহার করা যায়। এবং আমাকে একজন শিক্ষক হিসেবে নিশ্চিত করতে হবে পরীক্ষায় আপনি আসলে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করছেন না এটাকে ব্যবহার করে। এবং এটা যে অসৎ উপায় মানে অবলম্বনে ব্যবহৃত হয়, শিক্ষার্থী যে আসলে পরীক্ষা দিচ্ছে সেটাও তো আসলে বুঝবো। এমনকি ধরেন আমাদের যে অ্যাডমিশন টেস্ট দিয়ে ওনারা নিশ্চয়ই ভর্তি হন, সেই টেস্টগুলোতে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকে 2 কান দেখা যেতে হবে পুরো পরীক্ষার সময়ে। এবং যারা হেড কাভারিং পড়েন তাদেরকে এটা আমাদের বলতে হয়। আমরা যেভাবে বলার চেষ্টা করি যাতে তারা আহত না হন। একই ঘটনা কিন্তু লাইকা বশিরের ক্ষেত্রেও সত্যি, কিন্তু সত্য মিথ্যা মিশিয়ে তারপরে এটাকে যেভাবে ব্লো আপ করা হয়েছে সেটা পুরোপুরি একাডেমিক ফ্রিডমের লঙ্ঘন। এবং আপনি যদি চিন্তা করেন যেসব যেসব অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলো তো আমরা দেখেছি, এবং অভিযোগগুলোর মধ্যে মূল কথা হচ্ছে নারীর সম্পত্তিতে সমান অধিকার নেই ইসলামে। তো এটা তো একটা ফ্যাক্ট, কিন্তু এটা নিয়ে কথা বলা এটা কেন, এটা যদি আমি ক্লাসে না পড়াই তাহলে আমি জেন্ডার কিভাবে বুঝাবো, বা আমি কিভাবে ধর্মই বুঝাবো, বা কিভাবে ধর্ম, রিলিজিয়াস ইনস্টিটিউশনস আর এ মেজর পার্ট অফ আওয়ার সোশ্যাল ইনস্টিটিউশনস, যেগুলো আমরা পড়াই, এটা আমাদের পড়াতেই হবে। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথাই না বলতে পারি তাহলে আমি সোশ্যোলজি রাখার দরকার কি, বিশ্ববিদ্যালয়ই বা রাখার দরকার কি? বিশ্ববিদ্যালয় রাখার দরকার কি, এটা একটা গুরুতর প্রশ্ন। এবং বিশ্ববিদ্যালয় যেহেতু একাডেমিক ফ্রিডমের কোশ্চেনটি আসছে, একাডেমিক এক্সিলেন্সের জায়গায় মানে জ্ঞান সৃজনের জায়গাটাতে আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা বা সেখানে লিড দেওয়ার কথা। সেই জায়গাটা আসলে মানে আপনি আপনার প্রাঙ্গণকে যদি আপনি বিবেচনায় নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে, তাহলে সেটা কতটুকু আছে বলে মনে হয়? মানে ইনোভেশনের কথা বলছেন, মানে জ্ঞান সৃষ্টি? আচ্ছা, জ্ঞান সৃষ্টি তো ধরেন এখন তো আমরা র্যাঙ্কিং এ অনেক এগিয়ে গেছি নাকি, এখন তার মানে নিশ্চয়ই অনেক জ্ঞান সৃষ্টি হচ্ছে, নাহলে কেমন করে র্যাঙ্কিং এ আগালাম। তবে এখানে যেটা আমার কাছে মনে হয় যে নিওলিবারাল দুনিয়াতে আপনি যে শ্বাস নিচ্ছেন সেটাও তো পুঁজির নিঃশ্বাসই নিচ্ছেন, এটাও একটা কমোডিটি। এবং এই কমোডিটিফিকেশনের যুগে শিক্ষা তো পণ্য বটেই, এবং নলেজ ইন্ডাস্ট্রি বলে একটা জিনিসের কথা ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের লোকজন অনেক আগে বলে গেছেন। তো আমরা যদি এগুলো পড়াই ক্লাসে, সুতরাং আমরা বুঝতে পারি যে এই র্যাঙ্কিং, এই যে সাইটেশন সম্পর্কে যে সমস্ত জিনিস চালু আছে, এগুলো তো একটা বিশেষ ধরনের জ্ঞান উৎপাদন করে, যে জ্ঞানটা অবভিয়াসলি কোন একটা বিশেষ বিক্রয়যোগ্য। এবং আপনি যদি বিক্রয়যোগ্য নয় এমন বিষয় নিয়ে কাজ করেন তাহলে আপনার খুব একটা ইউটিলিটি নাই বলে আপনি বিবেচিত হবেন। তো এটা কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাবিত যে আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থা, যেটা ইউজিসি কন্টিনিউয়াসলি আমাদেরকে ফোর্স করে, সেই ব্যবস্থার মধ্যে এটাই আমাদের কাছে চাওয়া হচ্ছে। তো সেই চাওয়াতে আমার মনে হয় আমরা খুব পিছিয়ে নাই, কিন্তু সত্যিকার অর্থে যেটাকে আমি কোয়ালিটি জ্ঞান বলবো সেই জায়গায় আমি মনে করি যে আমরা 5 আগস্টের পর 2024 সালের সেপ্টেম্বরে, অগস্টের শেষ অথবা সেপ্টেম্বরে কেমন বিশ্ববিদ্যালয় চাই, অগস্টের শেষ, হ্যাঁ অগস্টের শেষে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার আপনারা করেছিলেন। সেখানে পরিষ্কারভাবে যে বিশ্ববিদ্যালয়ে আসলে কি থাকা উচিত এবং আরো রাষ্ট্রের নানান প্রসঙ্গ সেখানে উঠে এসেছিল। সেখানে গবেষণা বরাদ্দ থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ ছিল, গবেষণা বরাদ্দ একটি অংশ ছিল। এর পাশাপাশি এই যে একাডেমিক ফ্রিডম বলি বা একাডেমিক চর্চার জায়গাগুলো বলি, সেই জায়গাটাতে আপনি লাইকা বশিরের যে প্রসঙ্গটি এলো বা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আস্থার সম্পর্কের যে প্রসঙ্গটি এলো, সেখানে তো উচ্চশিক্ষার অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রশ্নের স্বাধীনতা। যদি সেখানে প্রশ্নের
বাধাগ্রস্ত হয়, প্রশ্নের স্বাধীনতাটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, সেটা বিকশিত হওয়ার সুযোগ আসলে খুব একটা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় যেহেতু বারবার, সেই কারণেই আসছে। বা আমরা চট্টগ্রামে দেখেছি যে একযোগে হচ্ছে পদত্যাগে বাধ্য করানোর জন্য এক ধরনের পদক্ষেপ, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে 6 জন ডিনকে পদত্যাগ করানোর জন্য 6 জন ডিনকে পদত্যাগ করানো হয়েছে। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, সেখানে আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত যেই শিক্ষকরা আছেন তারা দেখা গেল এখন হয়তো দূর বকে তারা যদি জানো খুব একটা সন্ত্রস্ত ভাব নিয়েই হয়তো যান ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীদের প্রসঙ্গ, ছাত্রলীগ যারা নথিবদ্ধ সমর্থক বা কর্মী হিসেবে ছিলেন তারা ক্রাইম করেছেন কি করেননি সেটার বিবেচনাহীনভাবেই তারা পরীক্ষা দিতে পারেননি, এই বিষয়গুলো আছে। সেখানে শিক্ষক হিসেবে আপনি একজন অ্যাক্টিভিস্টও বটে, শিক্ষক হিসেবে সেই জায়গাটাতে আপনারা কি ধরনের, শিক্ষক নেটওয়ার্কের তরফ থেকে যদি বলি বা অ্যাক্টিভিস্ট হিসেবে যদি বলি, সেই জায়গাটাতে কি ধরনের পদক্ষেপ নিলেন? পদক্ষেপ যে খুব বেশি নিতে পেরেছি তেমন না, কিন্তু আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি যেখানে আমরা এই ধরনের ঘটনাগুলো দেখতে পেয়েছি। যেমন এক তো হচ্ছে, যেমন আপনি যেই দুটো প্রসঙ্গ তুললেন, ঘটনা বললেন, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আরেকটা হচ্ছে এই যে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের যে শিক্ষককে হেনস্থা করা হলো, আমাদের বিভাগেরই শিক্ষক। এই দুটো ঘটনাতেই আমরা কিন্তু বিবৃতি দিয়েছি, কারণ আমরা আসলে বলতে চেয়েছি যে একজন মানুষের তো রাজনৈতিকভাবে কোনো মতাদর্শ থাকার অধিকার আছে, এবং এটা আমাদের ৭৩-এর আদেশে চলা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক মত প্রকাশের অধিকার আমাদের স্বীকৃত অধিকার এবং নিশ্চিত অধিকার। এইটা করার জন্য কাউকে এই সব করা যাবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, যেমন এই ফৌজদারি অপরাধের অভিযোগ যদি থাকে, এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে, যাকে এই যে হেনস্থা করা হয়েছে রাস্তার মধ্যে, তো সেই অভিযোগটা তাহলে ১৬-১৭ মাস হয়ে যাচ্ছে। এই ১৬-১৭ মাসে এই ডিউ প্রসেসে যদি না শাস্তি হয়ে যেত, তাহলে তো এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতাম না, আমাদের দেখতে হতো না। এবং এই একটা ঘটনা বা দুটো ঘটনা না, এরকম একটা ঘটনাই যথেষ্ট সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকের মর্যাদাকে শেষ করে দেওয়ার জন্য এবং ছাত্র শিক্ষক সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কারণ তখন সকলেই ভয় পেয়ে যাবে, যেহেতু ওনার সাথে করা গেছে, আমার সাথে করা যেতে পারে। এই যে ভয়ের সংস্কৃতির উৎপাদন, এটা তো ওই আগের সময়কার ঘটনা, আগেও এরকম হতো। কিংবা ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে মানে গণহারে বের করে দেওয়া হয়েছে, এবং কারো কারো চাকরি গেছে ইত্যাদি। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে খবর জেনে এটার ব্যাপারে নানান রকম পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু আমি বলবো না যে আমাদের নেওয়া পদক্ষেপ কোনো কাজে লেগেছে, কারণ আসলে এনাদের চাকরি চলে গেছে। কারো কারো ক্ষেত্রে তারা সরাসরি হেনস্থার শিকার হয়েছেন, কেউ এই যে পদত্যাগ করেছেন। কিংবা লাইকা বশির বা এস এম মহসিনের ক্ষেত্রে, এস এম মহসিনেরটা তো খুবই অদ্ভুত, মানে যে হচ্ছে একেবারেই মানে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তাকে বলা হচ্ছে যে সে আওয়ামী সমর্থক বলে তার চাকরি চলে গেছে। এখন এইটা তো ভয়ঙ্কর কথা, এবং তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটিও গঠন হয় নাই, তার মানে কোনো ধরনের ডিউ প্রসেস ছাড়া। এবং এগুলো নিয়ে ইউজিসিতে কন্টিনিউয়াসলি অভিযোগ করা হয়েছে, এবং ইউজিসি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। এমনকি সায়েম মহসিন এবং লায়কা বশিরের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে সকলের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন হ্যাঁ, ওনাদেরকে গিয়ে আমরা ঘেরাও দিইনি, এটা সত্যি। এবং ঘেরাও দেওয়া তো আমাদের কাজ না, আমরা তো শিক্ষকতা করি, আমাদের তো আনলেস অ্যান্ড আনটিল আমাদের শিক্ষার্থীরা ওরকম বিপদে পড়েন, আমরা আসলে তো রাস্তায়ও নামি না। এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যারা এই শিক্ষকদের সেফ গার্ড দেওয়ার কথা যাদের, তারা কেউ এগিয়ে আসেননি, তারা কেউ ভূমিকা রাখেননি। কারণ যে ধর্ম প্রসঙ্গটিকে ব্যবহার করা হয়েছে, ধর্ম বিদ্বেষের প্রসঙ্গটিকে ব্যবহার করা হয়েছে, এবং এই উদাহরণটি, বিশেষ করে এশিয়া প্যাসিফিকের উদাহরণটি গোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ভয়াবহ উদাহরণ তৈরি করেছে, এবং এটা যে কারো ক্ষেত্রে যে কোনোভাবে ব্যবহার করা সম্ভব করে তুলেছে। এখন দুটি অস্ত্র খুব দেখা যাচ্ছে, একটা হচ্ছে ধর্ম, এটি, আরেকটা হচ্ছে বিগত পিরিয়ডে বিষয়টি ছিল জামাত শিবির, এখন হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। যে কারো গায়ে এই দুটি ট্যাগের যে কোনো একটি ট্যাগ হচ্ছে সেটা দেওয়া গেলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই ধরনের একটা বিষয়। কিন্তু আমি যে প্রসঙ্গটা আসলে বলছিলাম সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, সেই জায়গায়
যদি আমি অ্যাক্টিভিজমের জায়গা থেকে দেখি তাহলে হ্যাঁ, শিক্ষক নেটওয়ার্কের তরফ থেকে বা এই ঘরানার যারা হচ্ছে বিভিন্ন সময় প্রতিবাদটা জারি রাখেন, বিবৃতিটা আসছে, বিবৃতিটা নিয়মিত বিরতিতেই আসলে আসছে, কিন্তু বিবৃতির মধ্য দিয়ে তো আসলে হচ্ছে বিগত পিরিয়ডেও আমরা দেখিনি যে বিবৃতি আসলে খুব বেশি কাজ করেছে, ভয়েসটাকে সামনে নিয়ে এসেছে, মানুষের কাছে পৌঁছানো গেছে। কিন্তু যখন নেটওয়ার্ক যখন হচ্ছে বিক্ষোভের সমাবেশটি করলো, বা নেটওয়ার্ক যখন আসলে হচ্ছে শাহবাগে গিয়ে থানা থেকে একজনকে ছাড়িয়ে আনলো, সেইটা আসলে যে পরিমাণ সাহসের সঞ্চার করেছিল, এই পিরিয়ডে নেটওয়ার্কের এই ভূমিকাটা আমরা দেখি না কেন? কারণ ওটা তো একটা হিস্টোরিক্যাল মোমেন্ট ছিল, তাই না? মেসিয়ানিক মোমেন্ট আমি যদি বলি। ওই সময়ে অনেকগুলো প্র্যাকটিক্যাল বিষয় ছিল, ইউনিভার্সিটি বন্ধ ছিল ফর এক্সাম্পল। তো আমরা যত সহজে সবাইকে আনতে পেরেছি, এখন তো এটা অসম্ভব ব্যাপার। আর নেটওয়ার্ক তো আসলে খুবই লুজ নেটওয়ার্ক, ইট ডাজন্ট ইভেন হ্যাভ এ স্ট্রাকচার। এই স্ট্রাকচার না থাকার কারণে যখন যে সময় দিতে পারে তখন সে এখানে উপস্থিত থাকে। যখন যার মনে হয়, আপনি যদি নেটওয়ার্কের মেম্বার হন, আপনার যদি মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার, তাহলে তাকেই কিছুটা অগ্রণী হয়ে কাজটা এগিয়ে নিতে হবে। এটা কেউ এগিয়ে নেয় না, কারণ সবাই ব্যস্ত, সবারই তো নানান রকম জটিলতা আছে। তার ফলে সেটা তো একটা রয়েছেই, একটা প্র্যাকটিক্যাল মানে বাস্তবতার জায়গা। আর এটা এত বেশি ছড়ানো, কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের 10-এর বেশি সংখ্যা নাই। তার ফলে 10ও আমি বললাম এটা বিরাট সংখ্যা, এটাও বোধহয় শুধু ঢাকা আর জাহাঙ্গীরনগরে হয়তো 10 জনে পৌঁছাবে, বেশিরভাগই 2-3 জনেই রয়েছে। তার ফলে এত কিছু হচ্ছে, এত কিছুর মধ্যে আমাদের সেই জনবল বা শক্তিটা নাই। কিন্তু আমরা দুঃখ পেয়েছি এই জায়গাতে যে ধরেন ছাত্রলীগ যখন অন্য ছাত্রদেরকে পেটাচ্ছে বা ব্লু দলের শিক্ষকরা যখন এসব করছে, তখন তো আমরা হয়তো 10 জন গিয়ে দাঁড়ালেও সাথে পিছনে তো অন্য দলের লোকজনও এসে দাঁড়িয়েছেন। কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নাই, ওনারা তো ওনাদের এখন নিজেরাই ক্ষমতার দৌড়ে আছেন। তার ফলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইনঅ্যাক্টিভ, এবং এটা 17 মাসের বেশি, মানে 24 ডিসেম্বরের 31 তারিখ থেকে আজকে পর্যন্ত যদি 1 বছর 1 মাস হয়ে গেছে, এই সময়টা কোনো শিক্ষক সমিতি নাই। তার মানে শিক্ষক সমিতি তো আসল বার্গেনিং বডি, তারই তো থাকার কথা প্রশাসনের সাথে দেন দরবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিম তৈরি করেছেন, হুইচ ইজ সো মাচ এগেইনস্ট 1973 অর্ডার। কিন্তু এই জিনিসটা নিয়ে যে কেউ কথা বলবে বা এই জিনিসটা নিয়ে যে একটা কোনো আলোচনা বা আলাপ হবে, সেই সুযোগই নাই। কারণ একটা এত বড় বিশ্ববিদ্যালয়, 2000-এর কাছাকাছি শিক্ষক, কারো মাথা ব্যথা নাই, কারো এটা নিয়ে কোনো চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে না। সেটা আমাদের জন্য অনেক বেশি মানে কি বলবো, ড্রেইনিং হতো। কারণ এটা তো আমাদের জন্য, আমাদেরকেই খালি করতে হবে এমন তো কোনো কথা নেই, অন্যরাও তো করতে পারে, কিন্তু ওনারা করবেন না, ধরে বসে যাচ্ছেন যে আমাদেরই করতে হবে। তার কারণটা কি? মানে আমরা কি বেতনভোগী কারো যে এটা করতে হবে? এটা প্রবাবলি এটা এই কারণে যে আসলে আশার জায়গাটা কোথায় বুঝতে পেরেছি, সেই জায়গাটার কারণে মানে আশাটা তখন মানুষ বারবার দেখাতে পারে যখন সাথে আরো লোক যুক্ত হয়। কারণ আমরা তো 10 জনেই এইসব করে যাচ্ছি অনেক বছর ধরে, কিন্তু সেটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু মোমেন্টামটা তৈরি হয়েছিল, তখন আরো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু সেইটা তো এখন আর এক্সিস্ট করছে না। এখন এরা প্রত্যেকের সাথে ঝগড়াঝাটি, মারামারি, মোমেন্টাম ধরে রাখতে পারলো না কেন? কারণ নেটওয়ার্কের তো মোমেন্টাম ধরে রাখার স্ট্রাকচারটাই নাই। নেটওয়ার্ক ইজ নেভার লাইক দ্যাট। মানে আমরা তো খালি রিয়্যাক্ট করি, রেসপন্ড করি। কিন্তু আমরা যখন রেসপন্ড করছিলাম না, আমরা যখন অপরচুনিটিটা দেখেছি যে এই উইন্ডোটাতে আমরা চেঞ্জটা তৈরি করতে পারি যাতে আমাদের কন্টিনিউয়াসলি প্রতিক্রিয়া দেখাতে হবে না, ওই উইন্ডোটাতে আমাদের আশাটা অনেক বেশি ছিল যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের আশাটা অনেক বেশি ছিল শিক্ষার্থীরা যারা অভ্যুত্থানের সামনে ছিল তাদেরকে আমরা মনে করেছিলাম যে এই লড়াইটাতে আমরা তাদেরকে পাশে পাবো। কিন্তু আমরা দেখলাম যে সবাই আসলে ক্ষমতাই চায়। মানে শিক্ষার্থীরা সেই আশা পূরণ করতে পারে? অবশ্যই না, প্রবলভাবে ডিসঅ্যাপয়েন্টিং তাদের ভূমিকা। কারণ তারাই তো আমাদেরকে এসে বলেছেন এই পদ নেন, ওই পদ নেন, নাহলে ওদের নাকি ইমেজ সংকট হয়ে যাচ্ছে। তো আমরা এই পদ তো নিতে চাইনি, আমরা তো রেসপন্সিবিলিটিটা নিতে চেয়েছিলাম। তখন তারা বলেছেন যে তাদের স্টেক হোল্ডাররা আছে যারা বঞ্চিত হয়েছেন, সে বঞ্চিত স্টেক হোল্ডারদেরকে তাদের দিতে হবে। তাহলে আগে ছিল যে আওয়ামী লীগ করলে আপনি শিক্ষক হতে পারবেন, এখন হচ্ছে আওয়ামী লীগ করেন না এটা প্রমাণ করতে হবে, এবং হয় আপনাকে বিএনপি অথবা জামাতের নিয়ে আসতে হবে, ম্যান্ডেট নিয়ে আসতে হবে যে আপনি ওদের অথবা ওদের, তাহলে আপনার চাকরি হবে। তাহলে কি বদলালো?
এখন আমি যখন আমার শিক্ষার্থীর কাছ থেকে এটা শুনবো যারা এই অভ্যুত্থানের সামনে ছিল, তখন তো আমি বুঝে গেছি যে আসলে যেই অপরচুনিটিটা আমরা তৈরি করতে পেরেছিলাম সেই অপরচুনিটিটা আসলে লাস্ট করবে না, এবং সেই অপরচুনিটিটা আসলে লাস্ট করেনি। তার মানে আমার কথা হচ্ছে যাদের সেই আমরা হয়তো রাস্তাটা দেখাতে পেরেছিলাম, আমরা সেই রাস্তাটা প্রপোজ করেছিলাম যে এইটা হচ্ছে সেই রাস্তা, এই রাস্তায় আপনারা যদি হাঁটেন, কারণ সংখ্যার বিচারে ক্ষমতার বিচারে তো তারা বড়, সুতরাং সেটাতে কিন্তু তারা কেউ আসেন নাই। তারা তাদের খুব ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থ এবং খুব শর্ট টার্ম গোলের জন্য তারা দেশের শিক্ষাঙ্গনকে ভয়াবহ বিপদে ফেলেছেন। এবং এই বিপদে ফেলার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যে ভূমিকা, এবং তার সাথে শিক্ষার্থী প্রতিনিধি এবং